তোমাদেরকে দেখালাম আমার বাচ্চারা কিভাবে ঘুমোচ্ছে, আর বাদ বাকিগুলো মাটি দিয়ে মানে এই ঘরের মাটিতে না, ওই পাশের ঘরের মাটিতে। তো চলো আজকে আমি আমার বিগেস্ট এরর ইন মাই লাইফ পার্ট 2টা করি। আমাকে অনেকেই তোমরা কমেন্টে জানিয়েছো যে সেকেন্ড পার্টের জন্য ওয়েট করছো। তো আমি যেখান থেকে শেষ করেছিলাম যে আমার বাবা যখন তখন এসে আমার কাছে টাকা চাইতো, তো আমি তো বাবাকে বুঝতে দিতাম না যে আমি কীরকম কষ্টে আছি, এবং সেটা বুঝতে দিলেও অ্যাকচুয়ালি কোনো লাভ হতো না, কারণ তখন তার উত্তর আসতো তুমি নিজে করেছো। আর কারণ তারা যেহেতু এক্সপ্লয়েট আমাকে করতো, তো সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা দুঃখ পেত সেই ব্যাপারে। এনিওয়েজ তাদের টাকাটাই মেন ছিল, বাবার টাকাটাই মেন ম্যাটার করতো। এনিওয়েজ তো কোনো সময় তো এরকম হয়েছিল, আমি বললাম যে বাবা চলে এসেছি, আমি হয়তো পড়াতে যাইনি, তো পড়াতে যাইনি, তো আমার কাছে তো নো ওয়ার্ক নো পে, যেদিনকে যাবো সেদিনকে টাকা, যেদিনকে যাবো না সেদিনকে টাকা না। তো বাবা চলে আসে, আমি তো পাশের বাড়ির বৌদির কাছ থেকে ধার করেছি। পরের দিন যখন আসলাম, আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, খুব ইম্পর্টেন্ট কথা। আমি যেখানে পড়াতে যেতাম সেই ডিস্টেন্সটা বলছি, যারা জানবে আর কি, যারা মোটামুটি আমাদের এই দমদম এলাকার মধ্যে আছো তারা জানো কোথায় মাইকেল নগর। আর আমি পড়াতে যেতাম শ্যামনগর। শ্যামনগর বলতে তোমার যশোর রোড শ্যামনগর, মানে তোমার নাগের বাজার, তারপর বাবুতলা স্টপেজ, তারপরে হলো তোমার সাতগাছি, অমরপল্লী, তারপরে ডায়মন্ড প্লাজা, তারপরে স্টপেজটা হলো তোমার শ্যামনগর স্টপেজ। আর আমি থাকতাম মাইকেল নগর। এদিক থেকে দেখতে গেলে অনেকগুলো স্টপেজ, মানে তুমি হেঁটে ইটস ডিফিকাল্ট, কিন্তু আমাকে হেঁটে যেতে হতো, কারণ যেদিনকে আমি পড়াতে যেতাম না সেদিনকে তো আমার তো 20 টাকা, তো যেদিনকে পড়াতে যেতাম না সেদিনকে তো আমি টাকাটা পেতাম না, তো আমার কাছে তো হাতটা ফুল খালি থাকতো, তো আমাকে হেঁটে পড়াতে যেতে হতো। এবার ভাবো আমি কত দূর হাঁটতাম। এই রোগা ছিলাম, এই রোগা, মানে আমি 30 সাইজ ব্লাউজও মেরে পড়েছি, মানে এতটা রোগা। এরকম তো মোটা তো পরে হয়েছে। তো যাই হোক, তোমার পরের দিন হেঁটে আমি পড়াতে গিয়ে 20 টাকা নিয়ে এসে সেখান থেকে ধরো 1 টাকা 20 রেখে দিলাম, 1 টাকা 20 দিয়ে ভাড়া দিয়ে আসলাম, কারণ একটা পিঠ হেঁটেছি। তারপরে বাড়ি আসলাম, দিলাম ওকে 10 টাকা। তারপরে পরের দিনের আমার ভাড়া 2 টাকা 40 আমাকে রেখে দিতে হতো। তাহলে আর কি থাকতো, যেমন আমি বললাম 17 টাকা 60 পয়সা থেকে 10 টাকা দিয়ে দিলাম, থাকলো 7 টাকা 60 পয়সা। 7 টাকা 60 পয়সার থেকেও আমি আবার পরের দিনের ভাড়া রেখে দিতাম 1 টাকা 20, থাকতো 6 টাকা 40। এবার তার মধ্যে আমি কেরোসিন তেল কিনবো, রান্না করব, খাওয়া হতো না, কোন পাউরুটি কিনে আনতাম, খেতাম। হ্যাঁ, এবার বলবে ভাস্করের কথা, ভাস্কর কি না, কোনো দায়িত্ব ভাস্করের ছিল না। ভাস্কর কি করতো আমি প্রথম বুঝিনি। ও সকালবেলা উঠে বেরিয়ে যেত ওর মায়ের কাছে। এবার ও কি করে যেত আমার জানা নেই। আমি এত কিছু, মানে ভালোবাসাটা তখন আর ছিল না ওর প্রতি, মানে তো আমি বুঝতে পারছো যে আমি ইনফ্যাচুয়েশন, যে মোহে পড়ে, মোহ তো ওকে দেখে না, ওর দেখাইও ছিল না, ও যে আহামরি মানে কিছু ছিল ওকে দেখতে তা না, ওর চাকচিক্যটা ছিল, সেটা দেখেই তো আমি ভুলেছিলাম। তো কিভাবে যেত আমি জানি, সকালবেলা ঠেলে উঠে বেরিয়ে যেত, ওর মার বাড়িতে যেত। ওর একমাত্র যে ওকে মানে পছন্দ করতো বা ভালোবাসতো সেটা হলো মা। তো কুমাতা হয় না, কুপিতা হতে পারে, কিন্তু কুমাতা হয় না, আমরা জানি। তো ওর মা ওকে টুকটাক টাকা দিত, কোনো সময় ওর মা খাবার রান্না করে লুকিয়ে দিত, সেইটা ও আমাকে জন্য নিয়ে আসতো। সেটা কোনো সময়, ডেইলি বেসিসে না, কিন্তু তাই জন্য আমি ওর উপর ডিপেন্ড করতে পারতাম। হলো এইবার 12 ঘর 1 উঠোন, যেহেতু ওয়াশরুমটা আমার সাংঘাতিক রকম ভাবে এখনো পর্যন্ত, আগেও ছিল,
আমার বাবা মার বাড়িতে তো ওয়াশরুমটা আমাদেরই, আমরাই ইউজ করতাম। আমার মা সেটাকে পরিষ্কার করতো মাসে একবার করে, কি 2 মাসে একবার এমনি সুইপার আসতো, কিন্তু আমার মাই করতো। তো আমি সেখানে অতগুলো লোক, আর সেই লোকগুলোর স্ট্যান্ডার্ড তোমরা বুঝতেই পারছো। ট্রাক ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, ঝাড়ুদারনি, এই ধরনের সবাই মানুষ, কিন্তু তাদের ওয়ে অফ ইউজিং থিংস আর নট স্ট্যান্ডার্ডাইজ। ভীষণ রকমভাবে কষ্ট পেয়েছি আমি, ভীষণভাবে কষ্ট পেয়েছি। সারা রাত্রির বাথরুম চেপে থাকতাম। আর আমাদের একটা টাইম ছিল পালা ওয়াইজ ওয়াশরুম পরিষ্কার করা। কি ডিফিকাল্ট ছিল সেটা আই কান্ট টেল ইউ। আমি ভাস্করকে বলতাম আই কান্ট ডু অল সাচ থিংস, তুমি করো, আমি পারবো না সমস্ত। তা এটা বলবো না, এটাও করতো। যাই হোক, আমি চেষ্টা করতাম সকালবেলায় ঠেলে উঠে ওয়াশরুম ইউজ করার, যখন আর কি পরিষ্কার থাকতো। তারপরে আর জঘন্য থাকবো, মানে আমার, তুমি বলতে পারো সারাদিনে ভাবতে পারো ওয়াশরুম চেপে থাকা। মানে আমি কিরকম যেতাম, ধরো কেউ স্নান ফ্নান করে আসতো, তখন একবার যেতাম, কারণ স্নান ফ্নান করে আসলে ওই জায়গাটা একটু পরিষ্কার থাকতো। তো এরকম ব্যাপার, মানে ইট ওয়াজ রিয়েলি 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 আনহাইজেনিক অ্যান্ড ডিফিকাল্ট অ্যান্ড হোয়াট নট। ওকে ফাইন, অ্যাডমিট করলাম। এমনই একটা মেয়ে ছিলাম, আমার মা বলে, মানে আমার মেয়ে বলে, তোমার মধ্যে কি প্রতিবাদ করার ক্ষমতা, বা তোমার মধ্যে রাগ ছিল না? বললাম না রে বাবু, কি জানি তখন কি ছিলাম, আমার রাগ একদম ছিল না। বলে তোমার কাছে টাকা নেই, তুমি দাদুকে কি করে টাকা দিয়ে দিতে? বললাম আমি দিয়ে দিতাম, এটা বোঝাতে চাইতাম না যে আমি কিরকম আছি, আমি ভালোই আছি, এটাই আর কি বোঝানোর চেষ্টা ছিল। এনিওয়েজ, তারপরে মাসের ভাড়া তখন 300 টাকা ভাড়া ছিল, যে বাড়িতে থাকতাম 300 টাকা ভাড়া ছিল। এবার টাইম পেরিয়ে যেত, আমার ইনকাম কোথায়? আমি তো প্রতিদিন 20 টাকা করে আনছি, সেটা তো হয়েই যাচ্ছে, আমারটা ইনকাম কোথায়? এবার বাড়িওয়ালা এসে, তো বাড়ি আলা ছিল না, বাড়ি আলি ছিল, সে সাংঘাতিক চেটিয়ে, সে তো হবে না, সার তো ইনকাম ওটা। সে এসে আমাকে নক করতো। আমি সারাদিন তো ভাস্কর থাকতো না বাড়িতে, তো ফেসটা তো আমায় করতে হতো, আজ দেবো কাল দেবো, সাংঘাতিক ভাবে আমাকে। উল্টো দিকে একটা বাড়ি ছিল, রিচ ফ্যামিলি, ওর হাজব্যান্ডটা ইন্ডিয়ান এয়ারলাইন্সে চাকরি করতো। তো যখন ঝামেলাটা হতো ওনারা সব বসে দাঁড়িয়ে থাকতেন। এবার আমি না কোনোদিনই আর কি মুখ খুলতে পারি না, আর এখানে তো মুখ খোলা যাবে না, কারণ এখানে তো আমি অন্যায় করছি, তাই কি না? আমি ভাড়া দিচ্ছি না, দিনের পর দিন আমাকে থাকতে দেবে কেন? আমি তার কোনো উত্তর দিতে পারতাম না, আজ না কাল, কাল না পশু, পশু না তসু। আমার একটা ঘড়ি ছিল, ওটা দিয়েছিল আমার দাদার এক বন্ধু সৌমিত্র ব্যানার্জি। তখনকার দিনে ওটা, ওই ঘড়িটার দাম ছিল টাইটানের 995 টাকা। তো ওই ঘড়িটা আমি 300 টাকার বিনিময়ে দিয়ে দিই, একটাই, বাস, আর কিছু ছিল না আমার কাছে। লাস্টে যখন পারলাম না, তখন প্রথম ভাস্কর ওটা ওর মায়ের কাছ থেকে জোগাড় করতো, তারপরে তো ওর মা দেওয়া বন্ধ করে দিল। আমরা 6 মাস না 7 মাস ছিলাম। তারপরে আমি আমার বাবাকে বললাম যে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, ওইখানে দেখি, ওখানে থাকি। তো বাবার ভালোই হলো, অত দূর আমার কাছে যেত টাকার জন্য। এখানে চলে আসলাম, মানে আমার বাপের বাড়ি। এইবার আমার বাপের বাড়ি, সকল বাপের বাড়ি। এবার ভাস্কর তো আর ওই ঘরে থাকতে পারে না, একটা ঘরে বাবা মা, আমার দাদা আছে, আমি, ভাস্কর। ওখানে একটাই খাট, ঘরটাও আমাদের ছোট, আমরা সব ছোট ঘরেই ছিলাম আর কি, কারণ আমরা যেখানে থাকতাম সেটা হলো বাবার মামার বাড়ি, কিন্তু আমাদের ভাগ ছিল সেখানে। তো আমাদেরই পাড়াতে একটা গ্যারেজ ঘরের মতন ছিল, ঘর ছিল, বাথরুম টাথরুম ছিল না, ঘর ছিল গ্যারেজ ঘরের মতো। ওই গ্যারেজ ঘরে যে মানে সেই মানে ঘরটা যার ছিল সেটা হলো, আমরা তাকে ববিদি বলে ডাকি। তো ববিদির মা খুব দাপটি, এখন তো বয়স হয়ে গেছে, তার দাপট এখন নেই একদম। ওই ববিদির মার
ইলেকট্রিককে বলে আমি বলে কই ঘরটা নিলাম। ইলেকট্রিক নেই। কত পাড়ায় অনেককে বলেছি আমাকে প্লিজ একটু ইলেকট্রিক্যাল লাইন দাও, আমি একটা লাইট জ্বালাবো, দেয়নি আমাকে। আমি অন্ধকারে ছিলাম, অনেক কষ্ট হয় এই কারণে আমি ভাবি পাড়ার লোকেরাও কতটা খারাপ ব্যবহার করছে, কিন্তু কেন কেন? যাই হোক, আমি অন্ধকার, সারা সন্ধ্যেবেলা সবার লাইট জ্বলছে, আমার ঘর অন্ধকার, আমি এই হেরিকেনের আলোয় থাকতাম। তারপরে এইভাবে চলছে। বাথরুমটা করতাম কিভাবে জানো, বলে দিচ্ছি। রাত্রির বেলা তো ওইখানে শুতে যেতাম, সারাদিন আমি আমার বাড়িতে থাকতাম, ভাস্কর থাকতো না, ভাস্কর রাত্রিরে আসতো। সারাদিন ভাস্কর মাঠিয়ে বেড়াতো, কোথায় মাঠিয়ে বেড়াতো আমার জানা নেই, ও রাত্রিরে আসতো। আমি রাত্রিরে ওর কাছে ওই ঘরটায় শুধু শুতে যেতাম। তখন আমি প্রেগনেন্ট অ্যাকচুয়ালি, তো ওই ঘরটায় শুতে যেতাম। এবার মাঝরাত্রিরে যখন বাথরুম পেত তখন তো নাইট গার্ড ফার্ড ছিল না, সবাই ঘুমাতো, আমি বাইরে রাস্তায় বাথরুম করতাম। ভাস্করকে বলতাম একটু দরজা খুলে দাঁড়াতে, কারণ বাথরুম ছিল না, শুধু একটা ঘর, মানে জাস্ট শোয়ার মতন। সেখানে একটা চৌকি কিনেছিলাম, তাও সেকেন্ড হ্যান্ড চৌকি কিনেছিলাম। সেই চৌকি কোনো গদি ছিল না, হ্যাঁ, ওটার ওপর একটা মা তোষক দিয়েছিল, সেই তোষক পেতেছিলাম, তার উপরে চাদর। ওই রাত্রির বেলায় মাঝরাত্রিরে আমি বাইরে বাথরুম করতাম, কারণ বাথরুম পেলে কোথায় যাবো, বাথরুম নেই। আর একটা জিনিস যদি পেতো, পটি যদি পেতো, তাহলে তো চেপে থাকতো, কিছু করার নেই। সকাল হতো, বাড়ি আসতাম, বাড়িতে এসে ও মা বাইরে দিয়ে জানলা ধাক্কাতাম, মা তখন হয়তো ঘুমোচ্ছে। আমার যদি পটি পেয়ে যায় ভোরবেলায়, তখন মা হয়তো ঘুমোচ্ছে, দরজায় গেটে তালা, মা 10 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকতাম। মানে ভাবতে পারছো তো আমার কি অবস্থা গেছিল। ধরো রাতে পটি পেয়েছে, আমি তো চেপে রয়েছি, মানে চাপা জিনিসটা আমার কাছে তখন অভ্যাস হয়ে গেছিল। আমি চাপা, কিন্তু ওয়াশরুমটা চাপা যায়, পেটে যন্ত্রণা করে, কিন্তু পটি যদি সেটা তোমার যদি পেট আপসেট থাকে, তাহলে সেটা তুমি কি করে চাপবে? এবার ভাবো তো, সকালবেলা উঠে মাকে ধাক্কা দিচ্ছি, মা ওঠো। এবার মা উঠতে 10 মিনিট, সেখানেও চাপ, এই আর কি। তখন মা যাচ্ছে তাই করতো, হ্যাঁ একটু সকালবেলা 7 তাড়াতাড়ি উঠে। আমি নাকি তার সন্তান। আমাকে বাড়িতে টাকা দিতে হতো, না হলে তো খাওয়া পাবো না। ভাস্কর রাত্রিরে এখানেই খেত, এরম করে চলছিলাম, জানো তো। তারপরে আমার মেয়ে যখন হবে, আমার আসলে কি বলবো, একদম মানে টাকা কি করে আসবে, মানে এগুলো চিন্তাই করিনি আর কি। আমার মেয়ে যখন হবে, তার আগে যখন আমি তো ডাক্তার দেখাতাম, ডক্টর সুখেন্দু ভৌমিক, আমাদের মিউনিসিপ্যালিটি হসপিটালের খুব ভালো গাইনোকোলজি। ও যখন আমাকে দেখলো, ও বললো, তখন একদম আমাকে ডাক্তার ডেট দিয়েছিল 5 নভেম্বর ডেট দিয়েছিল, আমার মেয়ে হয়ে গেছে 26 অক্টোবরে। তো আমি যখন প্রায় একদম শেষের মুহূর্তে, যখন আমি একাই ডাক্তার দেখাতে যেতাম, আমার সাথে কেউ যেত না, তো তখন কে যাবে? আমার দিদি সেই সময়, হ্যাঁ আমার দিদিও সেই সময় প্রেগনেন্ট। আমার দিদির ছেলে আর আমার মেয়ের জাস্ট 6 মাসের ডিফারেন্স। আমার দিদির ছেলে হয়েছে 24th মার্চ, আর আমার মেয়ে হচ্ছে 26 অক্টোবর। তো তখন দিদিও প্রেগনেন্ট, তো আমাকে নিয়ে যাওয়ার কেউ ছিল না, আমি একাই যেতাম আর কি। দিদিকে তো দিদির হাজবেন্ড নিয়ে যেত, আর আমারটা তো কুলাঙ্গার ছিল, বাদ দাও। এবারে আমি লাস্ট যখন ডাক্তার দেখাতে যাই, একদম প্রায় এন্ডে, তখন ডাক্তার বললো আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। আল্ট্রাসোনোগ্রাফি পয়সা কোথায়? আমি তো মাথায় হাত, আমি আল্ট্রাসোনোগ্রাফি বলে, আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু এখন করতেই হবে আমাকে। আল্ট্রাসোনোগ্রাফি করতে বলে আমি তো এবার কাকে বলবো, আমি বুঝতে পারছি না কার কাছ থেকে টাকা ধার করবো, কার কাছ থেকে না। এই ববিদির মা আমাকে তখন বললো, ববিদির মা আমাকে দেখা হয়ে বললো যে তোর তো এখন তো তোকে আল্ট্রাসোনোগ্রাফি, আমি বলেছি ববিদির মাকে
জানো যে ঠিক আমাকে আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না। আমি তো সামনে শুক্রবার ডাক্তার দেখানোর ডেট, তার আগে আলট্রাসোনোগ্রাফি করতে হবে। আমি বুঝতে পারছি না কি করবো। নাকছাবির ওপর নাকছাবি পড়েছি তো ফুলে যাচ্ছে, ফুলেই দি দূর, এত সেজে বুঝে লাভ কি, এমনি তোমরা আমাকে চেনো। তা ভালো কথা, ও আমাকে বুদ্ধি দিয়েছিল, এই বুদ্ধিটাও খুব কাজে লেগেছিল। আমি তার জন্য কৃতজ্ঞ ওর কাছে, জেঠির কাছে, যে জেঠি বললো তুই মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান আছে সুধীর ভট্টাচার্য, তুই তার কাছে জানা, খুব ভালো লোক, তার কাছে গিয়ে বল না। আমি সেদিনকেই সকালবেলায় গেছি স্যারের কাছে, স্যারের বাড়িতে গিয়ে স্যারকে বললাম, স্যার সত্যি বাই নেচার আমার ভগবান লাগেছে। ও ভগবান কে আছে আমি জানি না, ভগবান থাকলে আমাদের পৃথিবীতেই আছে, মানুষের মধ্যেই কিছু কিছু মানুষ, সব মানুষ তো নয়। উনি আমাকে ভীষণ রকম, আর আমার না একটা জিনিস আছে, আমি খুব এক্সাইটেড আর খুব ইমোশনাল হয়ে পড়লে আই জাস্ট থ্রো এভরিথিং ইন ইংলিশ, and especially to impress people. I'm not from any elite, মানে আমি স্ট্যান্ডার্ড, হ্যাঁ টাকা নেই তো তবু আমি ভালো ঘরের। তো যাই হোক, আমি স্যারকে গিয়ে বললাম, পরের দিন লক্ষ্মী পুজো ছিল। কি লক্ষ্মী পুজো বলো তো, মানে এমনি এমনি লক্ষ্মী পুজো না, কোজাগরি, মানে দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোটা হয় সেই লক্ষ্মী পুজো। কিন্তু তো স্যারের বাড়িতে খুব আয়োজন চলছিল, আমি ফার্স্ট টাইম দেখা করতে গেছি। তো স্যার এজেড একজন লোক, উনিকে আমি পায়ে পড়ে স্যারকে বললাম, স্যার প্লিজ প্লিজ হেল্প মি আউট, আই নিড টু ডু দিস অ্যান্ড দিস। ডক্টর has said unless or until I go for a USG, he won't be able to attend me, so please do the needful to me, as I don't have a single penny. The sir বললো কি, স্যার তখনই ফোন করলো ডাইরেক্ট হসপিটালে, ফোন করে বললো আমি একজনকে পাঠাচ্ছি, তুমি ওর আলট্রাসোনোগ্রাফিটা করিয়ে রিপোর্টটা দিতে হবে না, ডাইরেক্ট ডক্টরকে দেখিয়ে দিও। মানে আমার হাতে রিপোর্ট আসেনি আর কি। স্যার আমাকে বললো তুমি যাও মা, বলে যে যাও মা, তুমি এখনই করে আসো, আমি ফোন করে দিয়েছি, তুমি যাও, হয়ে যাবে। আমি আলট্রাসোনোগ্রাফি করালাম ডাইরেক্ট, ওটা রিপোর্ট আমি শুক্রবার দিন করিয়েছি আলট্রাসোনোগ্রাফিটা, ডাইরেক্ট পরের দিনই পুজো, মানে লক্ষ্মী পুজো। তো ডাইরেক্ট তোমার রিপোর্টটা ডক্টরের কাছে, ডক্টর 10টায় ভিজিটিং আওয়ার্স, তো ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তার দেখলো, দেখে বললো এটা ইমিডিয়েট তোমাকে ইয়ে করতে হবে, তুমি কালকেই, আজই ভর্তি হয়ে যাও, কালকেই তোমার আমি সিজার করে দেব, তোমার ব্রিচ বেবি, ব্রিচ বেবি মিন্স, সরি এক্সকিউজ মি, ব্রিচ বেবি মিন্স মাথা ওপরে পা নিচে, কোনো রকমই ওটা সিজার, মানে আমি নর্মালে হতো না। অথচ আমি কিন্তু কোনোদিন বসেছিলাম না, আমি অল টাইম কিন্তু তোমার পড়াতে যাচ্ছি, আমি তো তখন আবার রেটে টিউশনই করছি। কিন্তু যাই হোক, ব্রিজ বেবি আমাকে অপারেট করতে, পরের দিনই বলেছে করতে হবে, হবে না। এদিকে 5th আমাকে তো ডেট দিয়েছিল 5 নভেম্বর, এবার একটা পয়সা নেই, কোথা থেকে কি করব। ভাস্কর এখন, তখন তো আর ফোনের ইয়ে ছিল না, চল নেই, আমি কি করে কন্ট্যাক্ট করবো। আমি তারপর দিদিকে বললাম, দিদি আমাকে তো আজকেই ভর্তি হয়ে যেতে বলেছে, আমি কি করব। দিদি বলছে যে ভর্তি তো হয়ে যা, তারপর দেখা যাবে। মিথ্যা কথা বলবো না, সন্ধ্যাবেলায় দিদি গিয়ে আমাকে ভর্তি করিয়ে আসলো। এবার যেহেতু জেনারেল ওয়ার্ডে কোনো ম্যাটারনিটি ওয়ার্ডে কোনো ইয়ে ছিল না, জায়গা ছিল না, আমাকে ক্যাবিনে ভর্তি করে দিয়েছে। ক্যাবিন আমার পয়সা কোথায়, জেনারেল ওয়ার্ডেরই পয়সা নেই। একটা অ্যাটেন্ডেন্টও রেখে দিল, আয়া টাকা কোথায় থেকে আসবে জানি। আমি বললাম আমি তো চলে আসলাম, তুই কিন্তু ভাস্করকে বলিস। তো বললো হ্যাঁ ভাস্করকে বলবো। এইবার পরের দিন রাত্রেবেলা আমাকে দুধ পাউরুটি খেতে দেওয়া হলো। হ্যাঁ, দুধ পাউরুটি খেলাম, দিদি চলে গেল 8টার সময়, দিদি বাড়ি চলে গেল।
তা পরের দিন সকালবেলায় আমার যথারীতি ডাক্তার যখন আসে, আমি জানি আমার হবে, আমার ডাক্তার পরের দিন তো তোমার লক্ষ্মী পুজো, ডাক্তার এসে আমাকে দেখে টেকে বললো আজকে থাক, সোমবার দিন অপারেশন হবে, রোববার দিন ওটি বন্ধ, সোমবার দিন অপারেশন হবে, আজকে পুজো, কেউ নেই, সব ছুটিতে আছে। অ্যানেস্থেসিয়া ডাক্তার তার ছেলেকে রিসিভ করতে এয়ারপোর্ট গেছে, এখন তো কেউ নেই, আজকের দিনটা থাক, একেবারে তুমি সোমবার। তার মানে ভাববো আমি শুক্রবার রাত্রিবেলা ক্যাবিনে ভর্তি হয়েছি, শুক্রবার রাতের খরচা, শনিবার দিনের খরচা, রবিবার দিনের খরচা, আমি তো এবার করবো না, আমি তো পারবো না। আমি তখন রিকোয়েস্ট করলাম ডক্টর, আমি নিচে আমাদের হসপিটালের নিচে একটা 1 টাকার ফোন ছিল, আমি একটা ফোন করলাম, সাথে সাথে নিচে গেলাম, নিচে গিয়ে সুদীপ ভট্টাচার্যকে ফোন করলাম, মানে আমাদের চেয়ে, স্যার এই ব্যাপার কাইন্ডলি আমার ব্যবস্থা করে দিন, তাহলে আমি এতদিন আমি কেন হসপিটালে থাকবো, আমার কাছে তো পয়সা নেই। He was almighty to me, কিন্তু পরে আমি ওনার কাছে গিয়ে থ্যাংক ইউটাও জানাইনি, আমাকে কেউ বলেও নি, I wasn't guide for this, আমার বুদ্ধি তো নেই। উনি ওনার বাড়ি থেকে লক্ষ্মী পুজো ফেলে রেখে এসে উনি হসপিটালে আসেন, সেটা আমি জানতাম না, পরে জেনেছি। আমাকে যখন ওটিতে, সেই দিনই আমার হয়েছে, আমাকে যখন ওটিতে তোলে তখন অনেকেই বলা বলি করছে কে রে চেয়ারম্যানের পেশেন্ট লোক, হ্যাঁ আমাদের বাড়ি থেকে পুজো থেকে আমাদেরকে ঢুকে নিয়েছে, আমাদের আজ ছুটি, তখন একজন বলছে আস্তে আস্তে এই চুপ চুপ এখানে উনিই বসে আছেন। ফার্স্ট সেদিনকে সিজার আমার হয়, একদিন একজনেরই হচ্ছিল আমার। স্যার বসেছিলেন, আমি যখন মানে ওটিতে যাই, ওটা লাইফে আমার ফার্স্ট হসপিটালে ওটি, এই সমস্ত লাইফে আমার ফার্স্ট। এর আগে আমার কোনো শরীরের কোনো প্রবলেম হয়েছিল না। আমি স্যারকে প্রণাম করলাম, স্যার শুধু আমাকে একটা কথা বললো, যাও তোমার ভালো হবে, আমি বসে আছি যতক্ষণ না তোমার হয়। আর আমি এইটাও বললো, মা আমি তোমার জন্য কেন করলাম জানো? আমি বললাম কেন? আমার ছেলের বউয়ের নাম অনামিকা, তাই আমি তোমায় করলাম। আমি ওনাকে শুধু প্রণাম করলাম। উনি বললেন আমি আছি, তোমার হওয়া অবধি আমি বসে থাকবো। তখন আমার দিদি আসতে পারেনি, আমার দাদার বন্ধুরা সব এসেছিল, ভাস্কর আসে, কত বড় কি বলবো, মনে যে ভাস্কর আসেনি, কোন মুখে আসবে, একটা পয়সা নেই যার, সে কোন মুখে আসবে, সে জিনিসটা ঢুকিয়ে দিতে পেরেছে, কিন্তু কি বলবো কথা বাদে চলে আসে, সরি। আমার বাচ্চা হলো, আমি অজ্ঞান ছিলাম, মানে আমাকে তো পুরো অ্যানেস্থেসিয়া করেছিল। আমার মনে আছে যে ইনজেকশন দিল, আমাকে বললো 1 থেকে 10 কাউন্ট করতে, আমি 1, 2 হার্ডলি 3 অব্দি গেছি কিনা আমার সন্দেহ আছে। আমি ইয়ে হয়েছিল, আমার একদম এক্সাক্ট টাইমে আমার জ্ঞান ফিরেছে। আমি যেন দেখলাম আমাকে ওপর থেকে ধাপ করে মানে স্ট্রেচারে ফেললো, বেডটা তো উঁচু বেড ছিল, তখন আমার জ্ঞানটা এসেছে। ডাক্তার আমাকে বলছে বলুন বলুন বলুন, জাস্ট গালে হাত দিয়ে এরকম করে, আমার মুখ ফুক শুকিয়ে তখন মানে চোখ তো খুলতেই পারছি না, যে কি হয়েছে, আপনার ঘরে লক্ষ্মী এসছে, ঘরে লক্ষ্মী এসছে। That was the birth of my daughter. Not a single penny was spent on her when she was born. কিন্তু তারপরে আমার মা বা বাবা কেউ আমাকে বলেনি যে বাচ্চাটা হয়েছে, তুমি একদিন ভালো হয়ে তুমি যখন মানে ঠিকঠাক কিওর হয়ে যাবে, তুমি স্যারকে গিয়ে তুমি 1 বাক্স মিষ্টি কিনে, আমি কি 1 বাক্স মিষ্টি কিনে দিয়ে আসতে পারতাম না? মিষ্টিটা বড় কথা না, সে যে এত বড় একটা হেল্প আমাকে করলো। হেল্প বলবো কি, লাভ, এটা ওয়াজ আ লাভ ফ্রম হিজ সাইড। উনি মারা গেছেন, আমি এখন খুব রিপেন্ট করি, যে আমি রিগ্রেট করি, why didn't I go to him, why didn't I show my gratitude towards him? আমি জানতাম না তার পাওয়ার কতটা, আমি জানতাম না, কিচ্ছু জানতাম না। I didn't know ABC of outside.
আজকে কিন্তু তাকে যদি আমি ধরতাম না, সে আমাকে একটা মিউনিসিপ্যালিটিতে চাকরি করে দিয়ে দিতে পারতো। ভীষণ ভালো লোক ছিল আমার কাছে ভগবান, বাট আমাকে কেউ শিখিয়ে দেয়নি। আমি ওর কতটা অশিক্ষিত হলে, কতটা বুদ্ধিহীন হলে, কতটা সেলফিশ হলে এরকম হয় যে আমি তার কাছে যাইনি। এখন আমি রিগ্রেট করি, বাট সত্যি বলছি আমি 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 বুঝতে পারিনি। আমি তোমরা বলবে হাওয়ায় বড় হয়েছো, হাওয়ায় সবকিছু, সত্যি হাওয়ায় সবকিছু। আমাকে একবার যদি বলতো আমার মা বাবা দাদা কেউ বলেনি, আমিও পারিনি। আমার একটা পয়সা খরচা হয়নি, কিন্তু আমি তাকে গিয়ে তার পাটাও আমি ধরতে পারিনি। তিনি নেই, কিন্তু আমি তাকে সবসময়ের জন্য তাকে মনে করি যে আমি রিগ্রেট করি যে why didn't I go to you sir, why didn't I show my gratitude, why didn't I show be thankfulness to you. He was like a godfather to me. কান্না পেরিয়ে যায়, কান্নাটা কিন্তু একদিকে হয় না। মাইট বি তোমরা জানবে যে চোখের জলটা এমনি আসে না। তো 26 অক্টোবর কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমার মেয়ে এলো। লক্ষ্মী মেয়ে, সত্যি লক্ষ্মী মেয়ে। পূর্ণিমাতে বর্ণ হয়েছে বলে ওর নাম আমার মা দিয়েছিল চাঁদ। চাঁদ তো ছেলের নাম হয়, তো চাঁদ থেকে চাঁদনি, ওর ডাক নাম চাঁদনি। সারা পাড়া ওকে চাঁদনি বলেই ডাকে। ঐন্দ্রিলা নামটা ওর অফিসিয়াল নেম, ঐন্দ্রিলা ঘোষাল। My greatest gift and the only gift. আর এখন আমি আর বলবো না, খুব কেঁদে ফেললাম, সরি। সকালবেলা উঠে আসলে এটা তো বুঝতে পারছো যে এটা অ্যাক্টিং করা যায় না। This is not an acting, this is the real fact of my life. Sorry dear. I love you all. থার্ড পার্ট আবার পরে নিয়ে আসবো। থার্ড পার্ট আরো সাংঘাতিক, পরে নিয়ে আসবো। এটা তো আমার আনন্দের ছিল, ঠিক এরার না। এটাকে আমি এরার এই কারণে বলি, আজকে ওকে যদি আমি আটতে না নিয়ে আসতাম তাহলে ও কষ্ট পেত না। এটাও আমার একটা ভুল। বেচারি, ওর কি দোষ? সবকিছু থেকে ডিপ্রাইভড, ওর কি দোষ ছিল? ওকে কেন নিয়ে এসেছি আমি? তাহলে এটাও আমার ভুলই, বলো না আনলেই পারতাম। So I'm going to continue my error, the third part also. Till then, যা আমি বলি, আমার মাথায় হাত, আমার মেয়ের মাথায় হাতটা রাখতে বলো না। আমায় একটুখানি ভালোবাসা, মেয়েকে অনেকটা ভালোবাসা দিও তোমরা। I love you all. তোমাদের দিন খুব ভালো যাক। আমায় একটু কনসিডার করো, আমায় একটু দেখো। লাভ ইউ অল।